প্রিয় 2022 শিক্ষাবর্ষের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের ভূগোল বিষয়ের প্রথম চ্যাপ্টার হলো বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একাধিক এমসিকিউ এসিকিউ প্রশ্ন হয় এবং 2 মার্কের প্রশ্ন হয়, 3 মার্কের প্রশ্ন হয়, 5 মার্কের প্রশ্ন হয়। সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু এখান থেকে হয়। 5 মার্কের প্রশ্ন এখান থেকে দুটো হয়, তোমাদের লিখতে হবে একটা। 3 মার্কের প্রশ্ন হবে একটা, 2 মার্কের প্রশ্ন হবে একটা, অর্থাৎ এবং তোমাদের শর্ট কোশ্চেনও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে আসে। সেই জন্য এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা সম্পূর্ণ একদম ছবির মতন হয়ে যাবে যদি পুরো ভিডিওটা আজকে তোমরা মনোযোগ দিয়ে দেখো, এবং তোমাদের কাছে এই চ্যাপ্টারের কঠিন বলে কোনো কিছু থাকবে না, একদম পুরো জলের মতন সহজ হয়ে যাবে। সেই জন্য অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি আশা রাখছি তোমরা উপকৃত হবে। তো বন্ধুরা, আমরা চলো দেখে নিই। আমাদের চ্যাপ্টারের নাম হলো বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখন হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত কাকে বলে? বহির্জাত আমাদের যেরকম শরীর, সেই শরীরের বাইরের অংশ, যে ত্বক, এটাকে বলা হয় বাইরের অংশ বহির্জাত। আর আমাদের ভিতরের যে অংশটা আছে শরীরের ভিতরে, এটা অন্তর্জাত। সেই রকম পৃথিবীর বাইরের অংশকে বলা হয় কি বলতো? বহির্জাত। এবং পৃথিবীর অন্তর্ভাগ এবং ভিতরের অংশকে বলা হয় অন্তর্জাত। কোনো শক্তি যদি পৃথিবীর ভিতর থেকে উঠে আসে, বাইরের ভূমিরূপ পরিবর্তন করে, সেটাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। যেরকম জাত অর্থাৎ সৃষ্ট, অন্তর মানে ভিতর থেকে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে, যেরকম ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো সৃষ্টি কোথার থেকে হয়? পৃথিবীর ভিতর থেকে। কিন্তু নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, আবহ বিকার, এইগুলো পৃথিবীর কিন্তু বাইরে ঘটে এবং পৃথিবীর বাইরের ভূমিরূপ পরিবর্তন করে। সেই জন্য এই নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি দ্বারা পৃথিবীর বহির্ভাগের যে ভূমিরূপ পরিবর্তন করে, এটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ বাইরের শক্তি, বাইরের ভূমিরূপ পরিবর্তন। আর অন্তর্জাত প্রক্রিয়া, যেটা ক্লাস 9-এ পড়ে এসেছিলাম, সেটা কি? পৃথিবীর অভ্যন্তরভাগের শক্তি কিন্তু বাইরের ভূমিরূপের পরিবর্তন। তাহলে আমি আর একবার ক্লিয়ার করে দিচ্ছি, বহির্জাত প্রক্রিয়া কি? পৃথিবীর বাইরের শক্তি, যেরকম নদী, বায়ু, হিমবাহ, আরও বিভিন্ন ধরনের শক্তি আছে, সেইগুলো দ্বারা পৃথিবীর বাইরের চেহারা বা ভূমিরূপ, ভূমি মানে পৃথিবীর বহির্ভাগ, ভূমিরূপ, ভূমি অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ, রূপ মানে তার চেহারা, অর্থাৎ পৃথিবীর বাইরের অংশের চেহারা যখন পরিবর্তন হবে বিভিন্ন শক্তি দ্বারা, কোন শক্তি দ্বারা? বহির্জাত শক্তি দ্বারা, তখন সেটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো তোমাদের ক্লাস 10-এর এই বহির্জাত প্রক্রিয়ার প্রথমে যে অংশটা আলোচিত হয়েছে, সেটা হলো কি বলতো? পর্যায়ন। এই পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জিকে গিলবার্ট। মনে রাখবা, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তাহলে এই পর্যায়নটা কি? পর্যায়ন হলো সমতলীকরণ প্রক্রিয়া। সমতল হতে হবে। কিভাবে সমতল হতে হবে? দেখো, আমাদের কোনো একটা ভূমি উঁচু, আবার কোনো একটা ভূমি এরকম নিচু। তাহলে একটা ভূমি আছে এরকম উঁচু, আবার একটা ভূমি আছে এরকম নিচু, আছে বিভিন্ন জায়গায়। যখন এই উঁচু ভূমি ক্ষয় কার্যের ফলে, কোন কোন ক্ষয় কার্য দ্বারা? নদী, বায়ু, হিমবাহ বললাম, বহির্জাত শক্তি। এই বহির্জাত শক্তি দ্বারা যখন পৃথিবীর কোনো উঁচু অংশ বা উচ্চ ভূমি ক্ষয় কার্যের ফলে আস্তে আস্তে কি হয়ে যাবে? নিচু হয়ে যাবে। তাহলে ক্ষয় কার্যের ফলে এগুলা কি হচ্ছে? দেখো, আস্তে 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 নিচু হয়ে গেল। তাহলে সমতল ভূমিতে পরিণত হলো, এবং এটাকে বলা হয় কি বলতো? তাহলে সমতল ভূমিতে পরিণত হলো। আবার কোনো নিচু ভূমি সঞ্চয় কার্য। দেখো, কোনো নিচু ভূমি উঁচু হতে হলে তোমাদের বাড়ির পাশে একটা গর্ত আছে, সেই গর্তটার ভিতরে তুমি যদি মাটি ভর্তি করো, সঞ্চয় করো, তবে গর্তটা উঁচু হয়ে কিন্তু সমতল ভূমিতে পরিণত হবে। ঠিক আছে? আবার বাড়ির পাশে একটা উঁচু ঢিবি আছে, মাটির ঢিবি, সেটাকে তুমি যদি কেটে নাও আস্তে আস্তে, তাহলে সেটা নিচু হয়ে আস্তে আস্তে সমতল ভূমিতে পরিণত হবে। তাহলে কি বললাম? কোনো উঁচু ভূমি নদী, বায়ু, হিমবাহ দ্বারা যখন ক্ষয়কার্যের ফলে নিচু হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, আবার কোনো নিচু ভূমি সঞ্চয় কার্যের ফলে নদী, বায়ু, হিমবাহ দ্বারা বাহিত পদার্থ দ্বারা যখন কি হয়? সঞ্চিত হয়ে এই নিচু ভূমি উঁচু হয়ে সমতল ভূমিতে পরিণত হয়। তাহলে দেখো, উঁচু ভূমি সমতল ভূমিতে পরিণত হলো, আর নিচু ভূমি উঁচু হয়ে সমতল ভূমিতে পরিণত হলো। তাহলে দুটোতেই কি হলো? সমতল ভূমি পরিণত হলো। এই প্রক্রিয়াকে বলা হয় কি বলতো? পর্যায়ন। পর্যায়ন একটা ধাপ, অর্থাৎ ধাপে ধাপে। এই যে উঁচু ভূমি যখন ক্ষয়কার্যের ফলে নিচু হবে না, এটা একবারে হবে না, এটা ধাপে ধাপে হবে। সেই জন্য এটাকে বলা হয়েছে পর্যায়ন। তাহলে কি বললাম?
কোনো উঁচু ভূমি ক্ষয়কার্যের ফলে নিচু হয়ে সমতল হবে, আর নিচু ভূমি সঞ্চয় কার্যের ফলে উঁচু হয়ে সমতল ভূমিতে পরিণত হবে। এই যে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া, এটাকেই বলা হয়েছে কি বলতো, পর্যায়ন। এখন ঘটনা হচ্ছে যে এই পর্যায়নকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি। আমরা দেখো, একটা বললাম ক্ষয় হয়েছে, একটা ক্ষয় প্রক্রিয়া হয়েছে, আর একটা সঞ্চয় প্রক্রিয়া হয়েছে। এই ক্ষয় আর সঞ্চয়ের তারতম্যের ভিত্তিতেই পর্যায়নকে আমরা দুটো ভাগে বিভক্ত করি, একটা হলো অবরোহণ আর একটা হলো আরোহণ। দেখো, অবরোহণ মনে রাখা, অবদমন নিচু করে দেওয়া, অবদমিত করে দেওয়া, অর্থাৎ কোন উঁচু ভূমি, ঠিক আছে, যখন কি হবে, নদী বায়ু হিমবাহ দ্বারা ক্ষয়কার্যের ফলে কি হবে, এই উঁচু ভূমিটা সমতল ভূমিতে পরিণত হবে, তখন সেটাকে বলা হয় অবরোহণ। আর তাহলে এই যে জিনিসটা আমি বুঝলাম, এটাই হলো অবরোহণ। আর আরোহণ কাকে বলে, সঞ্চয় প্রক্রিয়া। তাহলে অবরোহণ হচ্ছে ক্ষয় প্রক্রিয়া, আর আরোহণ হলো সঞ্চয় প্রক্রিয়া। অর্থাৎ কোনো নিচু ভূমি যদি সঞ্চয় কার্যের ফলে কি হয় বলতো, উঁচু হয়ে সমতল ভূমিতে পরিণত হবে। কোনো নিচু ভূমি সঞ্চয় কার্যের ফলে কি হলো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি নদী বায়ু হিমবাহ প্রভৃতি দ্বারা সঞ্চয় কার্যের ফলে উঁচু হয়ে সমতল ভূমিতে পরিণত হবে, তখন সেটাকে বলা হয় কি বলতো, আরোহণ, মানে সঞ্চয় করা, গুছিয়ে নিয়ে আসা, আরোহণ করা। ঠিক আছে, তাহলে পর্যায়ন কাকে বলে, উঁচু ভূমি ক্ষয়ের ফলে নিচু হয়, আর নিচু ভূমি সঞ্চয়ের ফলে উঁচু হয়ে যে সমতল হয় ভূপৃষ্ঠ, এটাকে বলা হয় পর্যায়ন। পর্যায়ন শব্দ, ওই গ্রেড শব্দটি বা পর্যায়, এই পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন, জি.কে. গিলবার্ট। ঠিক আছে, পর্যায়নকে দুটোভাবে বিভক্ত করে, একটা অবরোহণ আর একটা হলো অবরোহণ। কাকে, যখন উঁচু ভূমি ক্ষয়কার্যের ফলে নিচু হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, সেটাকে বলে অবরোহণ। আর আরোহণ কাকে বলে, যখন নিচু ভূমি সঞ্চয় কার্যের ফলে উঁচু হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় কি বলতো, আরোহণ। এখন এই পর্যায়ন অবরোহণ আরোহণ আলোচনা হওয়ার পরেই ভূপৃষ্ঠের বহির্জাত শক্তির তিনটি টপিক তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা হয়েছে। অনেক আছে, সমুদ্র তরঙ্গ আছে, কাস্ট ভূমিরূপ আছে, এগুলো ক্লাস 12 আছে, তোমাদের কিন্তু নেই, অর্থাৎ মাধ্যমিকে কিন্তু নেই। তাহলে মাধ্যমিকে কি আছে, মাধ্যমিকে তিনটি বিষয় আছে, একটা হলো নদী, একটা হলো বায়ু, আর একটা হলো হিমবাহ। এই তিনটে বহির্জাত শক্তি, তাদের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে কি বললাম, দেখো আমাদের চ্যাপ্টারের নাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তাহলে এখানে কোন তিনটি ভূমিরূপ বহির্জাত শক্তির কথা বলা হয়েছে, এখানে নদীর কথা বলা হয়েছে, বায়ুর কথা বলা হয়েছে, আর হিমবাহ। তোমাদের চ্যাপ্টারে কিন্তু এই তিনটে শক্তির দ্বারা ক্ষয়ের ফলে কিভাবে ভূপৃষ্ঠের ভূমিরূপ পরিবর্তন হয়, আর সঞ্চয়ের ফলে কিভাবে ভূপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন হয়, সেটা এখানে কিন্তু আলোচনা হয়েছে। এখন আমরা পাট করে প্রত্যেকটা বিষয় আলোচনা করব এবং বলে দেবো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমেই চলে আসি নদী। তাহলে নদীর ভিতরে যে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন তোমরা দেখে যাবে, সেটা হলো 1 নম্বর হচ্ছে জল বিভাজিকা। দেখো, জল বিভাজিকাটা কি, আমি একটুখানি এখানে মুছে দিয়ে তোমাদের উপরে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা কি জানি, জল কোথায় থাকে, নদীর ভিতরে থাকে জল। ঠিক আছে, বিভাজিকা মানে বিভাজন করা, আলাদা করে দেয়। দেখো, দুটো পাশাপাশি নদী বা নদী অববাহিকা, দুটো পাশাপাশি, ঠিক আছে, এটা একটা নদী, এটাও একটা নদী, দুটো নদী। ঠিক আছে, এই নদীর ভিতরে জল আছে, এই নদীর ভিতরে জল, তাহলে এর ভিতরে জল, এর ভিতরে জল, মাঝখানে একটা উচ্চ ভূমি আছে, একটা উচ্চ ভূমি বা পাহাড় বা পর্বত যা খুশি আছে। এই উঁচু ভূমিটার জন্য এই দুটো নদীর জল এক জায়গায় হতে পারছে না। তাহলে এই ভূমিটা কি করছে, এই জল দুটোকে বিভাজন করছে। তাহলে এই উচ্চভূমি, অর্থাৎ দুটি প্রবাহিত নদীর মাঝখানের যে উচ্চভূমি, ঠিক আছে, এই উচ্চভূমিকে বলা হয় কি বলতো, জল বিভাজিকা। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, জল বিভাজিকাটা কি, এই দুটো নদীর প্রবাহিত দুটো নদী, তার মাঝখানের যে উচ্চভূমি, সেই উচ্চভূমিকে বলা হয় জল বিভাজিকা। কারণ এই উচ্চভূমিটা কি করছে, এই নদীর জল দুটোকে মিশতে দিচ্ছে না, বিভাজন করে দিচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে জল বিভাজিকা। নেক্সট আসছি, তোমাদের এই নদী থেকে আর একটা 2 মার্কের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ধারণ অববাহিকা কি ধারণ করে। দেখো, একটা নদী তার উৎস অঞ্চল থেকে তার উপনদী শাখা নদী মিলিত হয়ে ওই যে মালভূমি বা পর্বতের যে অংশের জল ওই নদীতে বা প্রধান নদী বা উপনদী বা শাখা নদীর ভিতরে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় কি বলতো, ধারণ অববাহিকা। তাহলে একটা নদী সে কি হচ্ছে কি বলতো, প্রবাহিত হচ্ছে। এই নদীটির অনেক শাখা নদী উপনদী আছে, ঠিক আছে, অর্থাৎ যে অঞ্চল থেকে এই প্রধান নদীতে সে জলটা কি বলতো মিশছে, সেই জলটাকে বলা হয় কি বলতো
অর্থাৎ যে অঞ্চলে জলটা ধারণ করছে এই নদী, উপনদী, শাখা নদী, সেই তাকে বলা হয় কি বলতো ধারণ অববাহিকা। এবার আসছি দ্বীপের শ্রেণীবিভাগ। দ্বীপের শ্রেণীবিভাগটা কি? নদীটা আলোচনা হওয়ার পরে লাস্টে কিন্তু দ্বীপের শ্রেণীবিভাগটা আসবে, আমরা পরে আলোচনা করব। দেখো তাহলে কি বলেছি আমি, যে বহির্জাত প্রক্রিয়ায় 3টে টপিক আলোচনা হয়েছে, নদী, বায়ু আর হচ্ছে হিমবাহ। এখন এই নদীর ভিতরে দুটো জিনিস আছে। দেখো নদী যেখান থেকে উৎপত্তি হয় সেটাকে উৎস, আর যেখানে যে মেশে সেটাকে বলা হয় নদীর মোহনা। এখন নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত অ্যাকচুয়ালি একটা আদর্শ নদীতে 3টে গতি থাকে, একটা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। ধরে নাও নদীটা এখান থেকে কোনো পাহাড় বা উচ্চভূমি থেকে বা পর্বত থেকেই কিন্তু নদী সবসময় সৃষ্টি হয়, ঠিক আছে। নদী উৎস থেকে এখানে ধরে নাও সমুদ্র। এখন নদীটা যখন এখান থেকে সৃষ্টি হবে আর এখানে যে মিশবে, তাহলে এটা হবে উৎস আর এটা হলো কি বলতো মোহনা। তাহলে এই উৎস অঞ্চল দিয়ে যখন নদী প্রবাহিত হবে তখন নদীর ঢালটা দেখো বেশি, অর্থাৎ নদী দ্রুত গতিতে প্রবাহিত হবে। নদীর এটা হলো কি বলতো উচ্চ গতি, আর এটা হলো মাঝারি ঢালযুক্ত, এটাকে বলা হয় মধ্যগতি। এখানে ঢাল থাকে না, নদী সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, এটা হলো নিম্নগতি। তাহলে নদীর গতি কটি? 3টে গতি, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। এই 3টে গতির মধ্য দিয়ে নদী যখন প্রবাহিত হবে, যে নদীর স্পষ্ট রূপে 3টে গতি থাকবে, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, সেই নদীকে বলা হয় কি বলতো আদর্শ নদী। একদম ক্লিয়ার। যেরকম আমাদের গঙ্গা, গঙ্গার কিন্তু 3টে গতি কিন্তু স্পষ্ট রয়েছে। তোমার গঙ্গোত্রী হিমবার গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত মধ্যগতি, আর রাজমহল পাহাড় থেকে তোমার বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত কি বলতো নিম্নগতি। তো ওই টপিকটা আমি আজকে আলোচনা করছি না। তাহলে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। তাহলে উচ্চগতিতে নদীর ঢাল বেশি, এখানে কিন্তু মেনলি ক্ষয় আর কি হবে বহন হবে। মধ্যগতিতে বহন আর সঞ্চয় হবে, আর নিম্ন গতিতে কোনো বহন কোনো ক্ষয় হবে না, কেবলমাত্র সঞ্চয় হবে, সঞ্চয়। ঠিক আছে, তাহলে কি বললাম, ক্ষয় বহন, বহন সঞ্চয়, আর এখানে লাস্টে শুধু হবে নিম্নগতিতে সঞ্চয়। তাহলে এখন পরীক্ষায় যদি প্রশ্ন হয় নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ চিত্রসহ লেখো, তাহলে তোমাদের উচ্চগতিতে 3টে ভূমিরূপ চিত্রসহ লিখতে হবে। কী কী ভূমিরূপ সৃষ্টি হয় উচ্চগতিতে? আয় আকৃতি, ভি আকৃতি, জলপ্রপাত, মন্তগুব্ব, পটহোল। দেখো এই বিষয়গুলো কিন্তু আমি ডিটেলসে আজকে অন্য একটা ভিডিওতে আমি করব, যে আয় আকৃতি ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়, ভি আকৃতির ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়, মন্তকুব্বা, পটহোল কীভাবে সৃষ্টি হয়, জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়, সেগুলো কিন্তু অন্য একটা ভিডিওতে আলোচনা করব। না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় দীর্ঘায়িত হতে পারে, কারণ সব ভূমিরূপ আলোচনা করতে অনেক বড় হয়ে যাবে। ওটা আমি আলাদা আলাদা করে দেবো। মানে নদীর ভিডিওটা কিন্তু শুধু একটা নদীর ভিডিও হবে, নদীর ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আর একটা ভিডিও করবো হিমবার ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আর একটা করবো বায়ুর ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা ভিডিওর ভিতরে সম্পূর্ণ বিষয় নয়। আজকে আমি পুরো বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার ডিটেলস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে উচ্চগতিতে আই, ভি, জলপ্রপাত এবং হচ্ছে মন্তকুব্বা, পটহোলের সৃষ্টি হয়। মধ্যগতিতে হাত পাকা আকৃতি ভূমিরূপের সৃষ্টি হয়। এবং নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে 3টে ভূমিরূপ যদি বলা হয় তাহলে কী কী বলবা? বদ্বীপ, প্লাবন সমভূমি, স্বাভাবিক বাঁধ, আরও বিভিন্ন ধরনের কিন্তু ভূমিরূপের সৃষ্টি হয়। তাহলে এটা হলো নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্য। তাহলে এখানে কি বললাম, প্রত্যেকটারই নদীর ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবার ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বায়ুর ক্ষয়। তাহলে নদীর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ উচ্চগতিতে হবে, আর সঞ্চয় কার্যের ফলে গঠিত হচ্ছে মধ্যগতি আর নিম্নগতিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এইবার এই নিম্নগতিতে কি বলতো বদ্বীপ দেখা যায়। ঠিক আছে, যদি কোনো একটা নদীর বদ্বীপ মানে দ্বীপ, নদী যখন নিম্নগতিতে তোমার হচ্ছে সমুদ্রে মোহনার কাছে সমুদ্রে কিন্তু পতিত হয়, নদীর যেহেতু সঞ্চয় কার্য যেখানে মানে প্রচণ্ড পরিমাণ হয় নিম্নগতিতে এবং বহন ক্ষমতা একদম থাকে না, সেই জন্য ছোটো ছোটো চড়া সৃষ্টি হয়। চড়াগুলো আস্তে আস্তে পরে দ্বীপের সৃষ্টি মানে দ্বীপের আকার ধারণ করে। আর এই দ্বীপ যখন কি বলতো এইরকম মাত্রাহীন বয়ের মতন হয়, যার মাত্রা নেই, ঠিক আছে, মাত্রাহীন বয়ের মতন হয়, তখন সেটাকে বলে বদ্বীপ। যেরকম আমাদের সুন্দরবন অঞ্চলের বদ্বীপ কিন্তু কি বলতো পৃথিবীর মধ্যে সব থেকে বড় বদ্বীপ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন। ঠিক আছে, তো এই বয়ের যে বদ্বীপ, এই বদ্বীপের আবার আকৃতি অনুসারে অনেক পার্থক্য থাকে। যেরকম দেখো এটা হচ্ছে বদ্বীপ, কিন্তু এই বটা যদি এরকম হয়, অনেকটা এরকম তলার দিকটা এরকম হয়, অনেকটা ধনুকের মতন দেখতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে একটা তীর লাগিয়ে দিয়ে
দেখো তাহলে এটা ধনুকের মতো লাগছে, এটাকে বলে ধনুক আকৃতির বদ্বীপ। আবার অনেক দেখো এরকম হয়, অনেকটা এরকম হয়, তাহলে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। ঠিক আছে, আবার নিচে অনেকগুলো খাস কাটা কাটা হয় এরকম, দেখো পাখির পায়ের মতো লাগছে, এটা বলে পাখির পায়ের মতো বদ্বীপ। এটা দেখা যায় কোথায়? মিসিসিপি মিসৌরি নদীর যে বদ্বীপ সেটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এগুলো। তাহলে মোটামুটি নদী থেকে এই প্রশ্নগুলো হয়, অশ্বক্ষুরাকৃতির হ্রদ হয়, জলপ্রপাত হয়, এইগুলো আমি ডিটেলসে অন্য একটা ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাহলে নদীটা মোটামুটি বুঝতে পেরেছো, নদীর ক্ষয়ের সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপগুলো ঘটে থাকে। এবার আসছে হিমবাহ। দেখো হিমবাহ, হিম বরফ, হিম মানে আমরা কি জানি বরফ, বাহ মানে বাহিত হওয়া। যখন বিশাল বিশাল বরফের স্তূপ, যখন বিশাল অনেক পরিমাণে বরফ যখন ধীরে ধীরে প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় হিমবাহ। কেন আমি বলছি? দেখো জল কিন্তু দ্রুত প্রবাহিত হয়, কিন্তু হিমবাহ কিন্তু দ্রুত প্রবাহিত হয় না, এটা কিন্তু ধীরে ধীরে প্রবাহিত হয়। তাহলে হিমবাহ মানে বিশাল বড় বরফের স্তূপ বা অনেক বেশি পরিমাণে বরফ যখন ধীরে ধীরে প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় হিমবাহ। হিমবাহকে তিনটে ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আর একটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। দেখো এখন হচ্ছে মহাদেশীয় হিমবাহ কাকে বলে? কোনো মহাদেশের, যেরকম আন্টার্কটিকা, কুমেরু মহাদেশ, ঠিক আছে, ওখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বরফের স্তূপ অবস্থান করে এবং সেটা ধীরে ধীরে প্রবাহিত হয়, তাহলে সেটাকে মহাদেশীয় হিম বলা হয়। এই মহাদেশীয় হিমবাহের মধ্যে সবথেকে বড় মহাদেশীয় হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট, মনে রাখবা, আন্টার্কটিকার ল্যাম্বার্ট। 2 নম্বর হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, কোনো পাহাড় বা পর্বতের উপরে যখন অবস্থান করবে কোনো বিশাল বড় বরফের স্তূপ, ঠিক আছে, বা বরফ যে ধীরে ধীরে প্রবাহিত হবে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় পার্বত্য বা উপত্যকা হিমবাহ। ভালো করে মনে রাখবে, পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এবং কোনো পর্বতের পাদদেশে যখন কোনো বরফ অবস্থান করবে, ঠিক আছে, তখন সেটাকে বা বরফের বিশাল স্তূপ প্রবাহিত হবে বা ধীরে ধীরে স্থানান্তরিত হবে, তখন সেটাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। পৃথিবীর সবথেকে বড় পার্বত্য উপত্যকা হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার্ট। পৃথিবীর সবথেকে বড় পাদদেশীয় হিমবাহের নাম হচ্ছে আলাস্কার মালাস্পিনা। তাহলে হিমবাহ কয় প্রকার? 3 প্রকার, মহাদেশীয় হিমবাহ, পার্বত্য উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহের মধ্যে সবথেকে বড় হিমবাহ নাম হচ্ছে ল্যাম্বার্ট, পার্বত্য উপত্যকার সবথেকে বড় হিমবাহ হচ্ছে তোমার আলাস্কার হুবার্ট, আর পৃথিবীর সবথেকে বড় পাদদেশীয় হিমবাহের নাম হচ্ছে আলাস্কার মালাস্পিনা। 3টে গুরুত্বপূর্ণ কিন্তু শর্ট কোশ্চেন। স্যার এখান থেকে 2 মার্কের কি প্রশ্ন হতে পারে একটুখানি বলে দিই। অনেক সময় ধরে নাও একটা বরফের স্তূপ নেমে আসছে পর্বত, এইভাবে উপত্যকা হিমবাহ যখন নেমে আসে পর্বতের উপত্যকার ওপর অংশ থেকে যখন ধীরে ধীরে নেমে আসে, তখন অনেক সময় ছোট ছোট এরকম বরফের উপরিপৃষ্ঠে ছোট ছোট খাসের সৃষ্টি হয়। মানে বরফের উপরিপৃষ্ঠে অনেক সময় টানের সৃষ্টি হয়, তো ঠিক আছে, হিমবাহের উপরিপৃষ্ঠে টানের সৃষ্টির ফলে ছোট 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 খাস সৃষ্টি হয় এরকম। এই যে ছোট ছোট খাস সৃষ্টি হলো এটাকে বলা হয় ক্রেভাস। আর যখন গভীর ফাটলের সৃষ্টি হবে তখন সেটাকে বলা হয় কি বলতো? বার্গসুন্ড। তাই পার্বত্য উপত্যকা হিমবাহে যখন গভীর ফাটলের সৃষ্টি হবে, বরফ এবং পর্বত গাত্রের মাঝখানে যখন গভীর ফাটলের সৃষ্টি হবে সেটাকে বলা হয় বার্গসুন্ড। আর যখন বরফের উপরে পৃষ্ঠে ছোট 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 খাস কাটা ছোট ছোট ফাটলের সৃষ্টি হবে তখন সেটাকে বলা হয় ক্রেভাস। এখান থেকে শর্ট কোশ্চেন। আর কি শর্ট কোশ্চেন আসতে পারে? 2 মার্কের কোশ্চেন আসতে পারে এখান থেকে। এগুলো কিন্তু 2 মার্কের মতনই প্রশ্ন। উচ্চ অক্ষাংশে পর্বত শৃঙ্গের উপরের অংশে দেখো যে রেখা বরাবর, এই রেখার ঊর্ধ্বে সারা বছর কি বলতো বরফ জমে থাকে, ঠিক আছে, এই রেখার ঊর্ধ্বে সারা বছর কি থাকে? বরফ জমে থাকে এবং নিচের জল জমে নিচের বরফ গলে জলে পরিণত হয়। এই যে রেখা, এই রেখাকে বলা হয় হিম রেখা। তাহলে উচ্চ অক্ষাংশে পর্বতশৃঙ্গের যে রেখার উপরের অংশে সারা বছর কি বলতো বরফ জমে থাকে এবং যে রেখার নিচের অংশের বরফ গলে জলে পরিণত হয়, সেই যে রেখা, এই রেখাকে বলা হয় কি বলতো হিমরেখা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন কিন্তু এটা।
2 মার্কের প্রশ্ন কিন্তু এটা। এবার আসছে হিমশৈল কাকে বলে। অনেক সময় এই যে বিশাল বড় বড় হিমবাহগুলো সমুদ্রের জলে কি বলতো পড়ে যায়, সমুদ্রের জলে পড়ে যায়। ধরেন একটা বরফি স্তূপ সমুদ্রের জলে পড়েছে, ঠিক আছে, যার 1/9 অংশ ভেসে থাকে আর 8/9 অংশ কি বলতো জলের নিচে ডুবে থাকে, এগুলোকে বলা হয় কি বলতো হিমশৈল। তাহলে যখন হিমবাহের বিশাল বড় বরফি স্তূপ সমুদ্রের জলে পতিত হয়, তার 1/9 ভাগ জলে ভেসে থাকে আর 8/9 ভাগ কি বলতো জলে ডুবে থাকে, এই বরফের স্তূপগুলোকে বলা হয় কি বলতো হিমশৈল। এবার এখান থেকে তোমাদের এই যে হিমবাহের ক্ষয় আর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের ক্ষয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় যেরকম সার্ক, অ্যারেট, অ্যারেটি, কোরি, ঠিক আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের ভূমিরূপ আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। তাছাড়াও এখান থেকে সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয়, গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ড্রামলিন। এই সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে ড্রামলিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ড্রামলিন হচ্ছে উল্টানো ডিম ভর্তি জুড়ির মতন অনেকটা দেখতে হয় একটা ভূমিরূপ, যেটা আমি আজকে আলোচনা করছি না, আমি বললাম বিস্তারিত আলোচনা করব না, কিন্তু ওইগুলো নিয়ে আমি আর একটা ভিডিও করব তোমাদের সামনে, সেটা সুন্দর করে উপস্থাপন করে দেবো। এবার তাহলে লাস্ট টপিকে চলে যাই। তাহলে আমাদের নদী হয়ে গেল, হিমবাহ হয়ে গেলে, এবার আসছি বায়ু। তাহলে দেখো বায়ুর কাজের প্রাধান্য কোথায় দেখা যায়, মরুভূমিতে। কারণ মরুভূমি একটা উন্মুক্ত জায়গা, যেখানে কোনো গাছপালা নেই, যেখানে কোনো বাড়িঘরদর নেই, ফলে বিনা বাধায় মরুভূমিতে বায়ু প্রবাহিত হতে পারে। এই মরুভূমিতে যেহেতু উষ্ণতা তারতম্যটা বেশি থাকে, দিনের বেলায় উষ্ণতা বেশি, রাত্রেবেলা উষ্ণতা কম, এবং তোমার হচ্ছে মৃত্তিকা উন্মুক্ত প্রকৃতির হয়, ঠিক আছে। বিভিন্ন কারণবশত কিন্তু মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য কিন্তু বেশি দেখা যায়। এখন এই মরুভূমি থেকে তোমার হচ্ছে ক্ষয় আর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু 2022 সালে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি ক্ষয়টা না আসে, সঞ্চয় কার্য আসার কিন্তু সম্ভাবনা, কারণ 2021 সালে কিন্তু ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কী কী আছে। ক্ষয়ের ফলে গঠিত হয় তোমার হচ্ছে গৌর, ইনসেলবার্স, জুগেন, ইয়ারদাং। এগুলো হচ্ছে বায়ুর ক্ষয়ের ফলে মরুভূমিতে গঠিত অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিরূপ। খুব সুন্দর করে চার্ট আকারে, ছবি আকারে, চিত্র সহকারে তোমাদের নেক্সট ভিডিওতে আমি কিন্তু সুন্দর করে বলে দেবো। সেই জন্যে তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা ধরে আমি প্রত্যেক দিন তোমাদের কিন্তু একটা করে ভিডিও দিতে থাকবো। সেই জন্য অবশ্যই আমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে। পুরো যদি তুমি টিউশনি না পড়ো তাহলে এইভাবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, পুরো সিলেবাস তোমাদের সুন্দর করে ইতিহাস, ভূগোল, বাংলা আমি এইভাবেই কিন্তু কমপ্লিট করে দেবো। তো চলো বন্ধুরা, তাহলে বায়ুর এবার সঞ্চয় কার্য। দেখো আমার খুব লাগছে, মানে আমার খুব আক্ষেপ লাগছে, কেন আমি এখন এই মুহূর্তে বোঝাতে পারছি না, কেন এত সুন্দর সুন্দর টপিক না এগুলো। যদি আমি তখন এখনই পারতাম পুরো ভিডিওতে আমি সুন্দর করে বুঝিয়ে দিতাম, কারণ অনেক বড় লেন্দি হয়ে যাবে। অলরেডি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক বেশি লেন্দি আমি করতে চাই না, তোমাদের অনেক সমস্যা হবে, ঠিক আছে, একদিনে এত মাথায় ঢোকানো যাবে না। তো যাই হোক, বায়ুর সঞ্চয় কার্যের ফলে কী গঠিত হয়, বায়ুর সঞ্চয় কার্যের ফলে কেবলমাত্র বালিয়াড়ির সৃষ্টি হয়। মরুভূমির কোনো ঝোপঝাড়, কোনো ঢিপিকে কেন্দ্র করে বালিগুলো উড়ে এসে যখন ওই জায়গায় ছোটো ছোটো ঢিপির সৃষ্টি করে, বালির ঢিপির সৃষ্টি করে, ঠিক আছে, এরকম বালির ঢিপির সৃষ্টি করে মরুভূমিতে। কোনো ঝোপঝাড়কে কেন্দ্র করে, কোনো পাথরকে কেন্দ্র করে, কোনো উচ্চ কোনো জায়গাকে কেন্দ্র করে কিন্তু এরকম ছোটো ছোটো ঢিপির সৃষ্টি করে বালির। এই ঢিপিগুলোকে বলা হয় কী বলতো বালিয়াড়ি। এই বালিয়াড়িকে আবার দুটো ভাবে বিভক্ত করা হয়, একটা হলো তির্যক বালিয়াড়ি আর একটা হলো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ি আর এক নাম হলো বারখান, যেটা অর্ধ বায়ুর গতিপথের সঙ্গে কী বলতো এরকম আধখানা চাঁদের মতন সৃষ্টি হয়। আর একটা বালিয়াড়ি আছে যেটা বায়ুর গতিপথের সঙ্গে এরকম লম্বের সৃষ্টি হয়, যেটাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি বলা হয়। তলোয়ারের মতন দেখতে হয়, সেজন্য এটাকে বলে। আরবি শব্দ শিব কথার অর্থ হলো তলোয়ার বালিয়াড়ি। আর এটা স্টেপস অঞ্চলে এরকম অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি দেখা যায়, যেটার নাম হচ্ছে বারখান। এগুলো খুব সুন্দর করে ডিটেলস আমি বলে দেবো, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, কিন্তু আমি বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এগুলো সব কিন্তু আমি সুন্দর করে তোমাদের নেক্সট ভিডিওগুলোতে আমি কিন্তু আলোচনা করব। আচ্ছা, এবার চ্যাপ্টার থেকে আর একটা জিনিস তোমাদের বলে দিই, 2 মার্কের মতন আসতে পারে, সেটা হলো পেডিমেন্ট বা বাজাতে কি। দেখো, মরুভূমিতে পর্বতের জাস্ট পাদদেশে বায়ুর ক্ষয় কার্যের ফলে, বায়ু এবং জলাধারের ক্ষয় কার্যের ফলে মরুভূমির পাদদেশে যে সমতল ভূভাগের সৃষ্টি করে সেটাকে বলে পেডিমেন্ট। আর এই পেডিমেন্টের জাস্ট এটা হচ্ছে পেডিমেন্ট,
ঠিক আছে। আর এই পেডিমেন্টের জাস্ট পরেই যেখানে সঞ্চয় কার্য হয়, এটা কিন্তু ক্ষয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। ঠিক আছে। আর এই পেডিমেন্টের পরে তাহলে পর্বতের জাস্ট পাদদেশে কী হচ্ছে, পেডিমেন্ট ক্ষয়, বায়ু এবং জলধারে ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হচ্ছে। আর এই পেডিমেন্টের জাস্ট পরেই আবার একটা সমতল ভূমি সৃষ্টি করে, যেটা হচ্ছে বায়ু এবং জলধারের সঞ্চয় কার্যের ফলে। এটাকে বলা হয় বাজাদা। মনে রাখবা, তোমরা শুনেছো হয়তো। ঠিক আছে, বাজাদা আর হচ্ছে পেডিমেন্ট। এবং আর একটা জিনিস এখানে আমি বলে দিই, বায়ু থেকে দেখো অনেক সময় মরুভূমিতে নদী প্রবাহিত হয়। ধরুন এটা একটা বিস্তীর্ণ নদী, মরুভূমি। ঠিক আছে, এই মরুভূমিতে কী হলো, একটা নদী প্রবাহিত হলো, প্রবেশ করলো হট করে। তাহলে মরুভূমিতে আমরা জানি শুষ্ক বালি, সেখানে সমৃদ্ধ একটা জায়গা, সেখানে যদি একটা নদী প্রবাহিত হয় কী হবে, সে নদীর জলটা কিন্তু থাকবে না, কিন্তু নদী যেখান থেকে প্রবাহিত হবে সেখানে একটা খাতের সৃষ্টি হয়ে যাবে, গর্তের সৃষ্টি হবে, কিন্তু সেই খাতের ভিতরে কিন্তু জল থাকবে না, কারণ এটা মরুভূমি কিন্তু শুষ্ক জায়গা। তাহলে মরুভূমির ভিতর দিয়ে যদি কখনো কোনো নদী প্রবাহিত হয়ে যায়, তাহলে কি হয় বলো তো, সেই নদী খাতটা থেকে যায়, কিন্তু সেই খাতের ভিতরে জল থাকে না। এই যে শুষ্ক নদী খাত, এই শুষ্ক নদী খাতকে বলা হয় কি বলতো, ওয়াদি। তো বন্ধুরা, আমি জানি ভিডিওটা অনেক দীর্ঘায়িত করে ফেলেছি। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব নদীর পুরো সম্পূর্ণ টপিক নিয়ে, তারপরে ভিডিওতে হিমবাহ, তারপরে বায়ু। ঠিক আছে, যেহেতু এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের চ্যানেলে বাকি ভিডিওগুলো যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। তো আমাদের সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো, এবং নিজের বাড়িতে থেকেই পড়াশোনা করার চেষ্টা করো।